এই চারুকলা ইনস্টিটিউটের আপনার দীর্ঘদিনের কর্মস্থল নয়নাভিরাম পরিবেশে আপনার জীবনের কথা শুনতে এসেছি। আপনার জীবনের কথা আমরা জানবো, আমরা আমাদের দর্শকদের জানাবো, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র দর্শকদের দেখিয়ে আসবো। দেশের খ্যাতিমান শিল্পী সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালের ১০ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায়। তার বাবা রাকেশ রঞ্জন রায়চৌধুরী এবং মা সরোজ রানী রায়চৌধুরী। ৪ ভাই ৪ বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৫৪ সালে কুমিল্লার ঈশ্বর পাঠশালা থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট, যেটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, সেখান থেকে গ্রাফিক্স ডিজাইনে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন। সমরজিৎ রায়চৌধুরী ১৯৬০ সালেই ভালো ফলাফলের কারণে তার পঠিত বিভাগেই শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবন শেষ করে ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন। পরে তিনি আবারও এখানে ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত ৫ বছরের জন্য সুপারনিউমারি প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি তার ডিজাইন সকলের দৃষ্টি আকর্ষণ করাতে সক্ষম হন। আর্ট ইনস্টিটিউট থেকে পাশ করার পর এই তরুণ ডিজাইনার নিজ কর্মের প্রতি মনোনিবেশ করে প্রদর্শনীর জন্য প্রস্তুতি নেন। এই সময় তিনি আমন্ত্রিত শিল্পী হিসেবে প্রায় ১০০টি জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিদেশেও বহু প্রদর্শনীতে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছেন। সমরজিৎ রায়চৌধুরী একজন সৃজনশীল শিল্পী। তার কাজের পরিধি নিজ দেশ ছাড়িয়ে বিদেশেও একটি বিশেষ অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। তার চিত্রকর্ম সকল মহলে অত্যন্ত প্রশংসিত হয়ে আসছে। দেশে ও বিদেশে বিভিন্ন সংগঠন ও উদ্যোক্তাদের আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি। এই মহান শিল্পী বইয়ের প্রচ্ছদ, পোস্টার, ফোল্ডার, সার্টিফিকেট, ক্যালেন্ডার এবং মনোগ্রামের কাজগুলো শৈল্পিক মাধুর্য দিয়ে সুন্দর ও নিখুঁতভাবে করে থাকেন। এছাড়াও তার শিল্পকর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নকশা, অলঙ্করণ এবং মনোগ্রাম ডিজাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বুলবুল ললিতকলা একাডেমি, বরিশাল ক্যাডেট কলেজ সহ অসংখ্য শীর্ষস্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নকশা করে অভিনন্দিত হয়েছেন। ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধান অলঙ্করণ কমিটিরও একজন অন্যতম সদস্য ছিলেন তিনি। বাংলা একাডেমি ও বাংলাদেশ ইতিহাস পরিষদের আজীবন সদস্য তিনি। চারুকলায় অবদানের জন্য সমরজিৎ রায়চৌধুরী ২০১৩ সালে শিল্পকলা পদক অর্জন করেন। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০১৪ সালে ২১ পদকে ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক কন্যা, এক পুত্র, পুত্রবধূ ও ২ নাতি নাতনিকে নিয়ে সমরজিৎ রায়চৌধুরীর বর্তমান পরিবার। যতদিন এদেশের শিল্পকলা থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন বরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। স্যার, তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। আমরা আলাপনটি শুরু করতে চাই আপনার পরিবার থেকে, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে বলবেন। আপনার বাবা মা ভাই বোন কারা ছিল সেটি বলবেন। আমার বাবা কুমিল্লা জেলার সরকারি কর্মচারী ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর। তিনি বিভিন্ন থানায় থানায় ঘুরে স্বাস্থ্য সচেতনমূলক কাজ করতেন।
তারপর আমরা চলে যাই দাউদকান্দি থেকে কুমিল্লায়। কুমিল্লায় গিয়ে সেটেলড হয়ে যাই। ওখানে বাবা একটা ছোট্টখাটো বাড়িও করলেন। আমরা 4 ভাই 4 বোন, 2 ভাই এবং বোন মারা যায় আগে। এখন আমরা আছি 2 ভাই 2 বোন। এই যে শৈশব কৈশোরের দিনগুলি কেমন ছিল সেই সময়টা? একা যখন থাকি তখন আমার ওই সমস্ত দিনগুলি আমার মনে পড়ে বেশি। বন্ধু বান্ধব, নানা রকম খেলাধুলা, এই বিকাল হলে ফুটবল খেলতে যাওয়া, কোনোটা খেলতামও, কোনোটা আবার দেখতেও ভালো লাগতো। এই যে নানাভাবে শৈশব কৈশোর বেড়ে ওঠা, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? যে কর্মজীবন কী হবে এটা ভাবনা অতীত ছিল। ভাবনাটা আসে বলতে গেলে 8-9-এ যখন পড়ি তখন যে বাবা মা বলতেন লেখাপড়া করো, নাইলে তো কিছুই করতে পারবে না। আমার এবার আঁকাচোকার দিকে তখন থেকে আমার একটা নেশা ছিল। বা কুমিল্লা শহরের মধ্যেই কিছু শিল্পীও ছিল। একজন ছিল সাইনবোর্ড পেইন্টার, খুব ভালো ছবিও আঁকতেন, নানা রকম নাটকের সিনারি করতেন উনি সেই সময়। তো ওনার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমি সারাক্ষণ। তো ওই থেকে আমার চারুকলার প্রতি একটা আকর্ষণটা বাড়ে। এবং চারুকলায় তখন পড়াশোনা করতো কুমিল্লার কয়েকজন ছেলে, মেট্রিক পাস করেই কলকাতা আর্ট কলেজে, তখন ঢাকায় হয়নি। আমি বলছি 48, 49, 50, 51 এইসব সময়ের কথা। স্যার, আপনি চারুকলায় পড়তে অনুপ্রাণিত হলেন এবং 1955 সালে ঢাকা শহরে প্রথম এলেন তৎকালীন পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টে পড়ার জন্য। ওই সময়ের একটি রক্ষণশীল সমাজ, চারুকলার ভবিষ্যৎ অনিশ্চিত বলে সমাজে প্রচলিত ছিল, সমাজ থেকে, পরিবার থেকে। তো এইরকম একটি অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনেও কোন জায়গা থেকে, কোন অনুভূতির জায়গা থেকে আর্ট কলেজে পড়তে আগ্রহী হলেন এবং পড়তে এলেন? যখন চারুকলায় ভর্তি হবো ঠিক করেছি তখন থেকে আমি ফিল করেছি যে এটা সহজে ভর্তি হওয়া যাবে না, পরিবারের থেকেও রাজি হবে না এবং পাড়া প্রতিবেশীর লোকরাও খুব রাজি নয়। কারণ তখন দেখা যেত ছবি আঁকতে পারলেই সাইনবোর্ড পেইন্টার হয়, হ্যাঁ, আর কোনো রকম কিছু ছিল না, কর্মস্থল ছিল না। সব মিলে টেলে ভবিষ্যৎ, আমার গার্জিয়ান, আমার বাবা এতে রাজি ছিলেন না এই অবস্থা দেখে। তখন আমাকে বলছিল তুমি পড়তে চাও পড়তে পারো, কিন্তু তোমাকে মানে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতে হবে, তা না হলে পরে লাভ হবে না, তুমি ভবিষ্যতে খাবার পয়সাও পাবে না। আমি তখন চিন্তা করলাম যে যদি তাই হয় আমার তো আর আর্ট কলেজে পড়া হবে না, কারণ বিএ কলেজে ঢুকে গেলে একবার তখন আমার নেশাটা কমে আসবে, আস্তে আস্তে আমার ওইদিকে আকর্ষণটা কমে যাবে। তো ওইটা ভেবে আমি আমার মাকে বললাম যে আমার তো তাইলে আর আর্ট কলেজে পড়া হবে না, জেনারেল লাইনে গেলে, তো তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো। তো উনি আমার কথায় বুঝলেন যে কথাটা তো ঠিকই বলেছে, ও ছবি আঁকার প্রতি ওর আগ্রহ। আমার মামারাও ছবি আঁকতেন, হ্যাঁ, মাকে ডিজাইন করে যে মা এমব্রয়ডারি করতেন, এগুলি আমাকে খুব করেছে, আকর্ষণ করেছে। যে ছবিটা কী জিনিস, আঁকাটা কী জিনিস, যে সুন্দর যে একটা জিনিস, এটা উপলব্ধি করতে পেরেছিলাম আমি সেই সময়। তো যাই হোক, আমার বাবা মার কথা শুনে রাজি হলেন, বলে ঠিক আছে যাও, যেতে চাও যখন, পরে দেখা যাবে যে এটাও হলো না ওইটাও হলো না। বাবা ওইটা মনে করে আমাকে বাবাই নিয়ে আসলেন, ঢাকায় এনে ভর্তি করে দিলেন। স্যার, একটি বিদ্বেষী পরিবেশ থেকে পড়াশোনা শুরু করলেন, পড়াশোনা শুরু করে অত্যন্ত ভালো রেজাল্টও করে ফেললেন। গ্রাফিক ডিজাইনে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে 1960 সালে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ওই বছরই আপনি এই গ্রাফিক ডিজাইন বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ 43 বছরের শিক্ষকতা জীবন, আপনি 2003 সালে এই বিভাগ থেকে, শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। এই শিক্ষকতা জীবনে প্রবেশের প্রেক্ষাপট জানতে চাইব এবং এই দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা। আমার রেজাল্টে যখন হলো তখন আমার বাড়িতে একটা টেলিগ্রাম গেল। আমি তখন ছুটিতে কুমিল্লা চলে গেছি। তার আগে যে পরীক্ষার পরেই ছুটি থাকে একটা, তার মধ্যে রেজাল্টটা হয়। তো তখনও আমি রেজাল্টটা শুনে ঢাকায় আসিনি। আমার বন্ধু আমাকে টেলিগ্রাম করলো একটা, যে তোমার রেজাল্ট এই হয়েছে, তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো। আসলাম, তখন আমাকে বলল যে আবেদিন স্যার
দেখা করতে বলেছেন। দেখা করতে গেলাম, কেমন আছো সেসব জিজ্ঞেস করলেন। তো বলে যে তুমি এখানে শিক্ষকতা করবে। আমি বললাম যে আমি পারবো স্যার। তো পারবে, আমরা তো আছি। তুমি আজকে এই ফর্ম একটা নিয়ে যাও, এই ফর্মটা ফিল আপ করে দিয়ে দিবা। আর কি আছে, একটু মেডিকেল টেস্ট ফেস্ট আছে, ওই যে এগুলিও করে নিও। ওই কুমিল্লার সিভিল সার্জন এটা দিবে, আমাকে বলে দিলেন সব। তো আমি দেশে আসলাম, বাবাকে বললাম, খুশি হয়েছেন যে উনি যে ভয়টা পেয়েছিলেন, ভাবলেন যে ভয়টা কাটলো, যে ভালো জায়গায় চাকরিটা পেয়েছে। তো যাই হোক, এইভাবে আমার শিক্ষকতা এই ৪৩ বছর আমি মোটামুটি। বা গ্রাফিক ডিজাইনে পড়ালেখা করেছেন এবং দীর্ঘ শিক্ষকতা করেছেন, কিন্তু আপনি প্রথম থেকেই সুকুমার সৃজনশীল শিল্পী নিজেকে নিয়োজিত করেন এবং গত প্রায় ৬ দশক যাবৎ নিরীক্ষাধর্মী শিল্পেই কাজ করছেন। কেন? ছবি আঁকাটা এমন একটা ব্যাপার, এটা মন টানে। এটা ইচ্ছা করে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ভালো সঙ্গীতজ্ঞ হব, ছবি আঁকবো, কিন্তু তা না। এটা মনকে আকৃষ্ট করে, ছোটোবেলা থেকেই এই আকর্ষণটা বাড়তে থাকে। আমার চারদিকে এই পরিবেশই ছিল, অনেক শিল্পী ছিল। আমার বাড়িতেও আমার মা এমব্রয়ডারি করতেন, মামা ছবি আঁকতেন। সব মিলে টেলে এটা একটা আকর্ষণ হয়ে যায় যে আমিও ছবি আঁকবো। কিন্তু সেটা রোজগারের পথ কি, এই ভাবনাগুলি তখন আসে নাই। আমিও রং, তুলি, কাগজ ইত্যাদি ব্যবস্থার জন্য মাকে বললাম যে আমাকে দাও, আমিও ছবি আঁকবো। আমি সহজেই পেয়ে গেলাম এবং আমি এই চারুকলায় ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমাকে আমার মাই সহযোগিতা করতেন বেশি। আমাকে রং, তুলি, কাগজ কিনে দিতেন সবসময়, যখনই চাইতাম আমি কিনে দিত। ছবি আঁকাটা একটা ভিন্ন পথ, আঁকার জিনিস। এটা আমাকে আঁকতে ভালো লাগে, মনটা আঁকার জন্য বেকুর হয়ে ওঠে। চাই রং, চাই পেন্সিল, চাই কাগজ। স্যার, বলা হয়ে থাকে আপনার শিল্পার্জন একান্তই নিজস্ব, একটি নিজস্ব শিল্প ধারা তৈরি করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কিভাবে সম্ভব হলো? চিত্রকরের ছবি যদি দেখি আমরা, কার ছবি এটা, এটা আমার উপলব্ধিটা আরও অনেক পরে এসছে যে ছবি আঁকার একটা নিজস্ব ভাবভঙ্গি একটা থাকতে হবে। আঁকার যাতে বোঝা যায় যে এটা অমুকে রাখা, এটা অমুকে রাখা, এটা অন্য এই রকম একজনের রাখা, বলতে বুঝতে হবে। তো আমাকেও সেই ভাবনায় ফেলছে যে সেটা কিভাবে হবে। করতে 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 আমি আমার লোকশিল্পের কথা আমার মানে ভাবনায় আসলো। লোকশিল্পের থেকে কিছু করা যায় কিনা, সেখানকার লাইন, সেখানকার প্রাকৃতিক রং, এই প্রাথমিক রং ইত্যাদি মিলে আমার একটা কাজের মধ্যে একটা ধাক্কা খেলো যে এইগুলি ব্যবহার করে আমি কিছু করতে পারি কিনা। আস্তে আস্তে আমি আমার গুরুজনদের দেখাতাম, তো ওনারা আমাকে বলে দিত যে হ্যাঁ এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। আস্তে 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 একটা স্বকীয় ভাব আসে। এইভাবেই আমার শিল্পকর্মে আমার নিজস্ব চরিত্র। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে শিল্প চর্চা করেছেন,
এক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক নানান প্রতিকূলতার কথা বলবো আমি, কিন্তু সেই তুলনায় আপনাদের কাজের প্রেক্ষিতে, আপনারা দীর্ঘদিন কাজ করে গেছেন, সেই প্রেক্ষিতে আজকের প্রজন্মের যারা, তারা অনেকটা একটা নির্বিঘ্ন কাজের পরিবেশ পেয়েছে। এখনকার কাজ সম্পর্কে আপনি কি বলবেন স্যার? প্রথম দিকে তো রং পাওয়া যেত না, ভালো কাগজও পাওয়া যেত না, ধীরে ধীরে এটা হয়, কাজের পরিবর্তনও হয়। এইটা পরবর্তী জেনারেশনে আরও সহজভাবে এটা পেয়ে যায়। ওরা চারদিকে আরও অনেক বেশি শিল্পীকে দেখে কাজ করতে, তারা প্রদর্শনী দেখে, তারা বাইরে যেতে পারে, এই শিক্ষা নিয়েই আরও ভালো কাজ করার প্রতি প্রেরণা যোগায়। এবং আমি এটাই উপলব্ধি করি যে আমার ছাত্রছাত্রীরা আগামী দিনের কত সুন্দর ভবিষ্যৎ এনে দেবে। স্যার, আপনার দীর্ঘ একটি শিক্ষকতা জীবন, সেই সঙ্গে দীর্ঘ কর্মজীবন, এই কর্মজীবনের এই পর্যায়ে এসে জীবনের উপলব্ধি কি, হিসেবের খাতাটি কেমন, কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? আমার চাওয়া পাওয়ার খেদ আছে, সেটা হলো যে আরও ভালো ছবি আঁকতে হবে, আরও ভালো কাজ করতে হবে। আমি এই যে আঁকছি এখন, বলতে গেলে কি আমি সত্যি সত্যি সম্পূর্ণ স্যাটিসফাইড না, প্রত্যেক শিল্পীদের বেলায় তা। এই যে জীবনটি, এই জীবনটি গড়বার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান। বাড়ি থেকে তো আমি এই সহযোগিতা পেয়েছি বলেই আমি চারুকলায় পড়তে পারছি, এটা 1 নম্বর। 2 নম্বর হলো আমার শিক্ষকরা আমাকে সবসময় ছাত্রদের নিয়ে গবেষণাও করে, তাদের কাজকর্ম নিয়ে তাদের প্রেরণাও যোগায়। আমি সেরকম প্রেরণা পেয়েছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঠিক এরকম একজন মানুষ, কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া। পরিবার থেকেও ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সবসময় সহযোগিতা করে, আমার কোনো কষ্ট হয় না। আপনি অবদান প্রসঙ্গে অনেকের কথা বলছিলেন, এর মধ্যে আপনার স্ত্রী, আপনার সন্তানদের কথা বলছিলেন। তাদেরকে আমরা এই অনুষ্ঠানে সংযুক্ত করেছি, তারা অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে আপনাকে নিয়ে কি বলছেন, আমরা সেটি আমাদের দর্শকদের দেখে আসব। বাবাকে দেখেছি আমি আমাদেরকে যথেষ্ট সময় দিতে। আমরা যখন যেটা চেয়েছি সেটা বাবার কাছে পেয়েছি। বাবার সাথে একটা জিনিস নিয়ে কনফ্লিক্ট হতো, সেটা হচ্ছে আমি খুব খেলাধুলা পছন্দ করতাম, আর বাবা লেখাপড়া তো করতে হবে, লেখাপড়া না করলে তো চলবে না, আগে লেখাপড়া তারপর খেলাধুলা। সেটা নিয়ে অনেক সময় বাকবিতণ্ডা হতো, কিন্তু এখন বুঝি বাবা যে লাইনে আমাদেরকে চালিয়েছেন সেটাই সঠিক ছিল। আরেকটা জিনিস বাবার না বললেই না, তিনি যেভাবে আমাদেরকে বড় করে তুলেছেন, আদর্শ, নীতি, নৈতিকতা, এগুলো সবসময় তিনি শিখিয়েছেন। উনি বলেছেন, সততাই কিন্তু তোমার জীবনের পাথেয়, এখান থেকে কিন্তু এক চুলও নড়া যাবে না। আমরাও সেই আদর্শ নিয়েই কিন্তু বড় হচ্ছি, আজও ওই পথেই আমরা এগিয়ে যাচ্ছি, ওভাবেই চলছি। বাবাকে ছোটবেলা থেকে দেখে আসছি এই পর্যন্ত, যে বাবা কাজ করে আনন্দ পায়, কাজে থেকে আনন্দ পায়। অনেক সময় হয়তো আমরা বলি যে আজকে থাক, শরীরটা ভালো না, বাবা নিজেই মানে একটু অসন্তুষ্ট হয়ে বলে, তোমরা কি চাও আমি অসুস্থ হয়ে থাকি, আমাকে কাজ করতে দাও, কাজ করব, কাজ না করলে তো শরীর আরো খারাপ হয়ে যাবে। তো বাবা হচ্ছে এই টাইপের মানুষ। বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আপনারা সবাই বাবার জন্য প্রার্থনা করবেন। ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, জানাও ছিল না, দেখাও হয়নি। ওরা আমাকে বলেছে যে একটা ভালো ছেলে পেয়েছি, তোমার জন্য সংসার তৈরি হবে। তা তখন আমি জানতে চাইলাম যে ছেলে কি 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 করছে, যে আর্টিস্ট বলতে আমি কিছুই বুঝতাম না তখন। আমি শুধু মানে ছেলে সংসার এইটাই জানতাম, আর্টিস্ট যে কি হয় সেটা আমি জানতাম না। আমি জেনেছি বিয়ের পরে তারপরে বললাম যে আর্টিস্ট তো মানে তাহলে খুবই সুন্দর। তারপরে ওনার সঙ্গে আমার বিয়ে হয়। তবে আমার একটা কথা, আমি খুব হ্যাপি, উনি আমাকে খুবই ভালোবাসেন, সম্মান দেন, আমাকে স্ত্রী হিসাবে
উনি গ্রহণ করেছেন যেভাবে, ঠিক সেভাবেই এখনও চালিয়ে যাচ্ছেন। উনি দীর্ঘজীবী হোক, ভালো থাকুক, এবং এই শান্তিটা যেন আর ছেলে মেয়ের দিক দিয়ে উনি হ্যাপি। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে, দেশের একজন গুণীজন হিসেবে আজকের তরুণ প্রজন্মকে আপনি কি পরামর্শ দেবেন? তারা এভাবে কাজ করে যাবে, দেখবে, প্রদর্শনী দেখবে, বইপত্র পড়বে এবং যত যোগাযোগ রাখা যায় বাইরের কাজে বাইরে যাওয়ার চেষ্টা করবে। বিশেষ করে দেশের মধ্যে যে প্রদর্শনীগুলি হয় সেগুলি কোনোটাই মিস করবে না, আর শিল্পীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবে। তবে তোমাদের কাজের ডেভেলপমেন্টে দ্রুত হবে। স্যার, সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। আজকে আমরা স্বাধীনতার ৪৭ বছর অবস্থান করছি। এই পর্যায়ে এসে দেশের একজন গুণীজন হিসেবে দেশ নিয়ে আমাদেরকে কি স্বপ্নের কথা বলতে চান? লক্ষ লক্ষ মা বোনের প্রাণের বিনিময়ে আমরা সেটা অর্জন করেছি। ছবি এঁকে যে অর্জনটা, সেই অর্জনটা নিছক একটা অর্জনই হয় তা নয়। সেটা থেকে আমরা যে শিক্ষা পাই, স্বাধীনতার স্বাদ পাই, কারণ শিল্পীরা সেইভাবে স্বাধীনতার বিষয় নিয়ে ছবি আঁকে। আমাদের সংস্কৃতিতে সেটা ধরা দেয়। স্বাধীনতা শুধু স্বাধীনতাই নয়, যারা স্বাধীন করেছে দেশ, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আমরা তাদের স্মরণ করব। চিরকাল আমাদের শ্রদ্ধা করে তাদের স্মরণ করে আমরা আমাদের কর্মকে প্রসারিত করব। স্যার, এতক্ষণ আপনার সঙ্গে এই সুন্দর পরিবেশে সুন্দর একটি সময় কাটালাম। এবার আমাদের যাওয়ার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা বিদায় নেব আপনার পছন্দের অসংখ্য গানের মধ্য থেকে একটি গান শুনতে শুনতে। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত